হ্যালো। ওকে। সো আমাদের যেটা হয়েছিল ওই যে ফার্স্ট ক্লাসের যে রেকর্ডটা ছিল, রেকর্ডটা ঠিকঠাক রেকর্ড হয়নি, যার কারণে আমরা ভালোভাবে দিতে পারিনি। তো আমি চিন্তা করছিলাম যে একবারে আবার শুরু থেকে খুব ভালোভাবে জিনিসগুলো আবার রেকর্ড করে দেবো। ওকে। সো আসেন শুরু করি। শুরু করবো একদম শুরু থেকে। ঠিক আছে। আমাদের চ্যাপ্টার নাম কি ছিল? চ্যাপ্টারের নাম ছিল ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। ঠিক আছে। এখন যেখানেই আমাদের ইলেকট্রিসিটি আসবে, যেখানেই আমাদের ইলেকট্রিসিটির কাহিনী আসবে, সেখানেই ম্যাগনেটিজম চলে আসবে। কিভাবে আসবে? সেটা হচ্ছে যে আমরা একটা জিনিস জানি, যখন একটা ইলেকট্রন মোশনে থাকে, ইলেকট্রন যখন মোশনে থাকে তো সে চার তার চার সাইডে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করতে থাকে সার্কুলার ওয়াইজ। এটা আপনাদের দরকার নেই, এমনি জাস্ট বললাম যে চ্যাপ্টারের নামখানে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম। আচ্ছা, এখন ইলেকট্রিসিটি আছে কয় ধরনের? ইলেকট্রিসিটি হয় হচ্ছে দুই ধরনের। ঠিক আছে। ইলেকট্রিসিটি জিনিসটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক, স্ট্যাটিক স্ট্যাটিক ইলেকট্রিসিটি, আর একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিকের কাহিনী কি থাকে? ইলেকট্রনের যে ভেলোসিটি থাকে সেটা থাকে জিরো। ইলেকট্রন এই এই ধরনের চ্যাপ্টারে ইলেকট্রন কখনো মুভ করে না, ইলেকট্রনের ভেলোসিটি জিরো। ডাইনামিকে কি হয়, ইলেকট্রনের ভেলোসিটি আছে, সেটা ডিপেন্ড করে, সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে, বাট ইলেকট্রনের ভেলোসিটি আছে। ঠিক আছে। বুঝতে পারছি দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স। এখন আমাদের যেই চ্যাপ্টারটা আছে বা আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো, সেটা হচ্ছে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, এই স্ট্যাটিক ইলেকট্রিসিটির মধ্যে কি কি আসে? এই যে ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, দেন হচ্ছে ক্যাপাসিটেন্স, এগুলো হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটির জিনিস। ডাইনামিক ইলেকট্রিসিটির জিনিস কি? কারেন্ট, ভোল্টেজ, এরকম আরো অনেক কিছু জিনিস আছে। আচ্ছা, এটা করতেছেন। ওকে। এরপর প্রথমে আসি, চার্জ কি, ডেফিনেশন অফ চার্জ। চার্জ কি জিনিস? চার্জ একটা পার্টিকেলের ইন্ট্রিনসিক প্রপার্টি। ইন্ট্রিনসিক, একটা পার্টিকেলের ইন্ট্রিনসিক প্রপার্টি, এটা হচ্ছে আমার চার্জ। চার্জ কি করে? যে কোন একটা অবজেক্টের মধ্যে কি ধরনের চার্জ আছে সেটা ডিপেন্ড করবে, সেটা অন্য যে পার্টিকেলটার মধ্যে চার্জ আছে সেটাকে অ্যাট্রাক্ট করবে নাকি রিপালস। এটা তার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে। এখন এই চার্জ ডিপেন্ড করে তিনটা এলিমেন্টারি পার্টিকেলের। কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা কি? নিউট্রন। ইলেকট্রনের চার্জ কত? -1.6 ইন্টু 10⁻19 কুলম। প্রোটনের চার্জ +1.6 ইন্টু 10⁻19 কুলম। নিউট্রনের চার্জ জিরো। ইলেকট্রন আবিষ্কার করে কে? ইলেকট্রন আবিষ্কার করে থমসন। প্রোটন আবিষ্কার করে রাদারফোর্ড। নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। ওকে। এই তিনটা এলিমেন্টারি পার্টিকেল এটা ডিফাইন করে যে অন্য দুইটা অবজেক্ট তারা অ্যাট্রাক্ট করবে নাকি রিপালস। ঠিক আছে। Okay. যেমন পজিটিভ পজিটিভ রিপালস করে, পজিটিভ নেগেটিভ অ্যাট্রাক্ট করে। এরপরে আসি চার্জ ট্রান্সফার। চার্জ ট্রান্সফার, চার্জ ট্রান্সফারের মধ্যে যখন আমি আসবো, তখন আমাদের এক বডি থেকে অন্য বডিতে চার্জ কে ট্রান্সফার করার ওয়ে আছে কয়টা?
সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলি। এখানে চার্জ ট্রান্সফারের ওয়ে আছে তিনটা। প্রথম যেই পয়েন্টটা সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনের মাধ্যমে আমরা এক বডি থেকে অন্য বডিতে চার্জ ট্রান্সফার করতে পারবো। সেকেন্ড, সেটা হচ্ছে কন্ট্যাক্ট অথবা টাচ, যেটাই বলেন। ঠিক আছে, এখন কন্ট্যাক্ট বা টাচে কি হবে, এক বডি থেকে অন্য বডিতে চার্জ ট্রান্সফার হবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইন্ডাকশন। এখন আসেন তিনটা বুঝি। ফ্রিকশন, ফ্রিকশনে কি ঘটনা ঘটে, ধরেন ফ্রিকশনটা এক্সপ্লেন করতেছি প্রথমে, যে আমার হাতে একটা অবজেক্ট আছে, অবজেক্ট এ। এরপর আরেকটা অবজেক্ট আছে, অবজেক্ট বি। ঠিক আছে, এইবার এই দুটাকে ঘষা দিন। যখন আমরা এই দুটাকে একটার সাথে আরেকটাকে ঘষা দিব, তখন যার মধ্যে ইলেকট্রনের অ্যাট্রাকশন বেশি, সেইটা থেকে ইলেকট্রন অপোজিট বডিতে চলে যাবে। এখন ধরেন, এক্সাম্পল হিসেবে বলতেছি, যে এটা ধরেন সিল্ক, এটা ধরেন টেফলন। ঠিক আছে, এখন সিল্কের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার বা ইলেকট্রনকে ধরে রাখার যে ক্যাপাবিলিটি, তার চেয়ে টেফলনের ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি বেশি। তো যখন আমরা সিল্ক আর টেফলনকে একসাথে ঘষা দিব, ফ্রিকশন ঘটাবো, সিল্ক থেকে কিছু ইলেকট্রন খসে পড়ে যাবে। যখন কোনো অবজেক্ট থেকে ইলেকট্রন অপোজিট অবজেক্টে চলে যাবে, তখন এই অবজেক্টটা হয়ে যাবে নেগেটিভ, এই অবজেক্টটা হয়ে যাবে পজিটিভ। আবার সেম জিনিস, এখানে আমি সিল্কে রাখলাম। ঠিক আছে, এখানে আমি সিল্কে রাখতেছি, অবজেক্ট এ তো সিল্কে, অবজেক্ট বি তে আমি সেটাকে কি নিব, অ্যাক্রিলিক বা প্লাস্টিক। ঠিক আছে, তাহলে অ্যাক্রিলিক। এখন এই অ্যাক্রিলিক জাতীয় যেই এলিমেন্ট গুলো আছে, এগুলোর ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি বা ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি সিল্কের চেয়ে কম। এখন এই দুজনকে যখন আমরা একটা সিস্টেমে এনে ঘষা দিব, তখন অ্যাক্রিলিক থেকে ইলেকট্রন সিল্কে চলে যায়, তখন সিল্ক নেগেটিভ হয়ে যায়, অ্যাক্রিলিক পজিটিভ হয়ে যায়। সো আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে কোনো অবজেক্ট পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটা ডিপেন্ড করবে অবজেক্টটা কার সাথে আছে। সঙ্গ দোষে লোহা ভাসে, ওই যে আমরা যে একটা এক্সাম্পল দিই বা প্রবাদ যে বলি যে সঙ্গ দোষে লোহা ভাসে, কাহিনী এখানে সেম। কে কার সাথে আছে তার উপর ডিপেন্ড করবে কার থেকে কার কাছে ইলেকট্রন যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটার একটা নাম আছে, এই ইফেক্টটাকে বলে ট্রাইবো ইলেকট্রিক ইফেক্ট। ট্রাইবো ইলেকট্রিক ইফেক্ট, এটা আপনারা গুগলে সার্চ দিবেন, যদি গুগলে সার্চ দেন এইটার একটা চার্ট পেয়ে যাবেন। সেই চার্টে যেমন প্রথমে টপে পাবেন হচ্ছে বাতাস, তারপরে পাবেন হিউম্যান বডি, এরকম অনেক বড় একটা চার্ট পাবেন। ঠিক আছে, নিচে পাবেন হচ্ছে টেফলন, এর ইলেকট্রন অ্যাট্রাকশনের ক্যাপাবিলিটি হিউজ। মাঝামাঝিতে কোন একটা জায়গায় পাবেন উড, এইটার ইলেকট্রনের অ্যাট্রাক্টে মানে অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি জিরো, এ কাউকে নেয়ও না, কারো থেকে দেয়ও না। বুঝতে পারছি? তো এই চার্ট অনুযায়ী যে উপরে থাকবে তার পজিটিভ হওয়ার টেন্ডেন্সি বেশি, যে নিচে থাকবে তার নেগেটিভ হওয়ার টেন্ডেন্সি বেশি। আচ্ছা, বুঝতে পারছি? এটা আপনাদের মুখস্থ করা লাগবে না, এমনি জাস্ট বললাম যে আপনার জেনে রাখলেন। দেন কন্টাক্ট বা টাচ, কন্টাক্ট বা টাচে আমি কি বলতেছি, ওকে, এখানে আমি কি করব, এই সিস্টেমটার ক্ষেত্রে আমার অবজেক্ট এ আছে, অবজেক্ট বি আছে। ঠিক আছে, এখন ধরলাম যে অবজেক্ট বি পজিটিভলি চার্জ। পজিটিভলি চার্জ মানে কি, ইলেকট্রনের ঘাটতি। পজিটিভ চার্জ ভারী, পজিটিভ চার্জ থাকে প্রোটনের মধ্যে, প্রোটন থাকে নিউক্লিয়াসের মধ্যে। সো আমরা যদি বলি যে পজিটিভ চার্জ
আহ এক বডি থেকে আরেক বডিতে যাচ্ছে, এর মানে প্রোটন এক বডি থেকে আরেক বডিতে যাচ্ছে, এটা খুবই ডিফিকাল্ট। ইম্পসিবল সেটা বলতেছি না, বাট ডিফিকাল্ট। বাট ইলেকট্রন থাকে আউটার শেল, অ্যাটমের আউটার শেলে ইলেকট্রন থাকে, ইলেকট্রনের এক বডি থেকে অন্য বডিতে মুভ করা ইজি। ঠিক আছে, আমরা যখন চার্জ ট্রান্সফার করতেছি দেখবেন সবসময় এই ইলেকট্রনকেই নড়াচ্ছি, এক বডি থেকে অন্য বডিতে নিয়ে যাচ্ছি। এখন এখানে একটা ঘটনা আছে, যে তাহলে বলবেন যে স্যার ওই যে পড়ছি সার্কিটের মধ্যে পজিটিভ চার্জ যেদিকে যায় কারেন্টের ডিরেকশন সেদিকে যায়। অ্যাকচুয়ালি জিনিসটা কি, যখন আমরা গাড়িতে যাই তখন খেয়াল করছেন কিনা, যখন আমরা গাড়িতে মুভ করি একটা জিনিস থাকে যে রাস্তা স্থির আছে, আমরা গাড়িতে মুভ করতেছি। ঠিক আছে, এখন আমি যদি এইভাবে চিন্তা করি যে দেখবেন আশপাশ দিয়ে যে গাছপালা আছে, গাছপালা মনে হবে পিছের দিকে যাচ্ছে, ইফেক্ট। সো পজিটিভ কোনো কিছু সামনে যাওয়া আর নেগেটিভ কোনো কিছু ব্যাকওয়ার্ড আসা সেম ইফেক্ট দেয়। আচ্ছা, সো এখানে কি থাকবে আমার, নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন থাকবে। এখন আমি এই দুটাকে টাচ করাইছি, যদি দুইটা অবজেক্ট দুইটাই চার্জড আছে, দুটাকে যদি টাচ করান তখন তাদের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়ে দুইজনই নিউট্রাল হইতে চায়। কতটুকু পারবে সেটা ডিপেন্ড করবে তাদের চার্জের কোয়ান্টিটির উপর। যদি সমান অ্যামাউন্টের চার্জ থাকে তাহলে নিউট্রাল হয়ে যাবে, যদি সমান অ্যামাউন্টের চার্জ না থাকে তাহলে কিছুটা চার্জ থাকবে, বাট চায় তারা টেন্ডেন্সি হচ্ছে নিউট্রাল হতে। ওকে, যখন একটা টাচ করাবে একটা থেকে ইলেকট্রন একটা চলে আসবে, এই সিম্পল জিনিস। এরপরে কি আছে, এরপরে আছে ইন্ডাকশন। ইন্ডাকশনে কি ঘটনা ঘটে, ইন্ডাকশনে একটা অবজেক্ট চার্জ অবজেক্ট থাকে, ধরুন এটা পজিটিভলি চার্জ। এখন আমি আরেকটা অবজেক্ট ওর কাছে নিয়ে আসবো, কিন্তু টাচও করাবো না, ফ্রিকশনও ঘটাবো না। তখন কি হবে, এই পজিটিভ চার্জের জন্য এইখানে নেগেটিভ চার্জ জমা হইতে থাকবে। এখানে যখন নেগেটিভ চার্জ জমা হবে তার অপোজিটে পজিটিভ চার্জ জমা হবে। এখন দেখেন এখানে নেগেটিভ চার্জ আছে পাঁচটা, কারণ পজিটিভ চার্জ আছে এই প্রান্তে পাঁচটাই জমা হবে এরকম না, তিনটা বা চারটা জমা হইতে পারে, আরেকটা একটা দুইটা এদিক দিয়ে ছড়ানো থাকবে। এখানের যে চার্জের ডেন্সিটি থাকবে এই প্রান্তেও যে চার্জের ডেন্সিটি সেমই থাকবে। ওই যে আমাদের 9-10-এর বইতে যে কি জাফর ইকবাল স্যার দেখবেন কি কিছু কিছু ফিগারে সেম এইভাবে দেখাইছে, যে এইখানে যদি পাঁচটা চার্জ আসছে এখানেও পাঁচটা চার্জ চলে গেছে। জিনিসটা এরকম ঘটে না, এক সাইডে চার্জের ডেন্সিটি বেশি থাকে, অপোজিট সাইডে অপোজিট চার্জ থাকে, বাট ডেন্সিটি এই প্রান্তের মতো না। ঠিক আছে, সো এটা হচ্ছে মোটামুটি চার্জার ট্রান্সফারের তিনটা ওয়ে। চার্জ ট্রান্সফার ওয়ে লেখা থাকে, আপনাদের মনে থাকবে যে এই তিনটা ওয়েতে চার্জ এক বডি থেকে আরেক বডিতে ট্রান্সফার করা যায়। ওকে, তারপর এরপরে আসেন চার্জের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ঠিক থাকলে থাকছে, না থাকলে নাই, আপনার বানানটা ঠিক করে নিন। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স বা এভাবেও বলতে পারি এম্পেরিক্যাল ফ্যাক্টস। এম্পেরিক্যাল এম্পেরিক্যাল ফ্যাক্টস, কিছু কিছু বইতে ক্যারেক্টারিস্টিক্স হিসেবে লেখে, কিছু কিছু বইতে এম্পেরিক্যাল ফ্যাক্টস হিসেবে লেখে, এক এক বইতে এক রকম ভাবে লেখে। বাট আমাদের তো দরকার যে জিনিসগুলা কি কি সেটা জানা। সো ফার্স্ট ফার্স্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কনজারভেশন। কনজারভেশন। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্স কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন। থার্ড ক্যারেক্টারিস্টিক্স কুলম্বস ল। কুলম্বস ল। Fourth characteristics superposition. Superposition. Okay, এবার আসি, একটা একটা করে আসি। ফার্স্ট একটা, চার্জ কনজার্ভ বলতে কি বোঝাচ্ছি,
চার্জ কনজার্ভ বলতে বোঝাচ্ছি, যদি আমার হাতে একটা সিস্টেম থাকে, এটা আমার হাতে সিস্টেম, সিস্টেমের মধ্যে অবজেক্ট আছে এ, বি, সি, তিনটা আমার অবজেক্ট আছে। এখন এই তিনটা অবজেক্টের মধ্যে যতই চার্জ লেনদেন হোক, এ থেকে বি নিল, সি থেকে এ নিল, বি থেকে সি নিচ্ছে, এ আবার সি কে দিয়ে দিচ্ছে, যতই চার্জ ট্রান্সফার হইতে থাকুক, এই গ্রিন বর্ডারের মধ্যে বা সিস্টেমের মধ্যে টোটাল চার্জ সামেশন অফ কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। আমাদের যদি বাইরের কোনো অবজেক্ট না থাকে, আমাদের ইউনিভার্সের টোটাল চার্জ সবসময় কনজার্ভ থাকবে, সেম থাকবে। সেকেন্ড, চার্জের কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন বলতে বোঝায়, যারা ফুটবল দেখেন, ধরেন এক টিম আরেক টিমকে গোল দিছে, ঠিক আছে? এখন এই গোলের সংখ্যা কখনো ফ্র্যাকশনে হইতে পারবে না, একটা গোল, দুইটা গোল, তিনটা গোল, এরকম ভাবে হইতে পারে। বাট দেড়টা গোল দিছে, হাফ গোল, এই জিনিসটা হয় না। আমি যদি আপনাদের হাতে টাকা দিয়ে বলি যে আপনার হাতে লোয়েস্ট অ্যামাউন্ট আছে 1 টাকা, পয়সা নাই, পয়সা দুনিয়া থেকে ব্যান হয়ে গেছে, তাহলে আপনি 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম জিনিস কিনতে পারবেন। 1.5 টাকার আপনি প্রডিউস করতে পারবেন না, একবারে আপনি 1.5 টাকা দিতে পারবেন না। বুঝতে পারছি কাহিনী? তো আমরা বলতেছি যে চার্জের সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের বা প্রোটনের চার্জ যেটাই বলে, ইলেকট্রন বা প্রোটনের চার্জ, সেটার ভ্যালু কত? 1.6 ইন্টু 10⁻19 কুলম। কোয়ান্টাইজেশনই আমরা বলতেছি যে যদি কোনো অবজেক্টের মধ্যে যতটুকু চার্জ থাকবে, এই চার্জটা হবে এন ই। এই এন সব সময় ফুল নাম্বার, এইটা কখনো ফ্র্যাকশন হতে পারবে না, 1 2 3 4 চলতেই থাকবে। কারণ কি? কারণ ইলেকট্রনকে বা প্রোটনকে আর ভাঙা যায় না। যদি ভাঙা না যায়, তাহলে ফ্র্যাকশন থাকা পসিবল না। আর যদি ফ্র্যাকশন পসিবল না হয়, তাহলে আমি এরকম কোন চার্জ, এই যে 3.2 × 10⁻19 যদি বললাম, তো এই চার্জ ক্রিয়েট করতে আমার দেখেন দুইটা ইলেকট্রন অথবা দুইটা প্রোটন আনলে এই চার্জ ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি যদি বলি 2.8 × 10⁻19, এই চার্জ ক্রিয়েট করতে, তখন আর আমরা পসিবল হচ্ছে না, এই চার্জ ক্রিয়েট করা পসিবলই না। সো আমাদের যদি রেজাল্টে কখনো আসে ফ্র্যাকশন, তখন আর আমরা ওইটাকে কনসিডার করব না। এখন অনেক সময় যেটা দেখা যায় যে বলে দেয় যে আচ্ছা, কোন জায়গায় হচ্ছে এরকম আছে, 2 কুলম চার্জ আছে, 2 কুলম চার্জ থাকলে কতটা ইলেকট্রন বা কতটা প্রোটন দরকার। তখন আপনারা কি করেন যে আচ্ছা, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? 2 কুলম ইকুয়াল টু এন ই। তাহলে এন ইকুয়াল টু কত? 2 / 1.6 ইন্টু 10⁻19। এইখানে কি আসবে? 2 / 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, 1.25 ইন্টু 10⁻⁹, 1.25 ইন্টু 10⁻⁹, সরি 19টা, মানে এতটা। ঠিক আছে, তো এতটা ইলেকট্রন বা এতটা প্রোটন আমার দরকার। এখন অনেকে বলে স্যার এখানে তো 1.25 আসছে, তাহলে যেটা ফ্র্যাকশন, এটা তো পসিবল না। আসলে জিনিসটা পরেরটা দেখেন, 10⁻19, এর মানে কি? এর মানে এরকম আছে, ইলেকট্রনের নাম্বার সেটা হচ্ছে 1 2 5, এরপরে 17টা জিরো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ঠিক আছে, এই নাম্বারটাই হচ্ছে এইটা। এইটা কিভাবে স্যার ফ্র্যাকশন হয়? এটা তো কখনোই ফ্র্যাকশন না। বুঝতে পারছি। বাট যদি এরকম আসতো যে শুধু 1.25, এখানে হচ্ছে 10⁻19 নাই, তাহলে আমরা বলতে পারতাম যে ঠিক আছে স্যার, এটা ফ্র্যাকশন, এই চার্জটা পসিবল। ঠিক আছে, ওকে।
পরবর্তীতে কুলম্বস ল পরের স্লাইডে একদম ডিটেলস আলোচনা করতেছি। এবার আছে সুপারপজিশন। সুপারপজিশনে আমাদের বলতেছে যে লাইট যেমন ওয়েভ, আমার ইলেকট্রন বা চার্জও একটা ওয়েভ হতে পারে। কেমন? চার্জ কিভাবে ওয়েভ হইতে পারে? আমরা লাইটের জন্য করছি ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, চার্জের জন্য সেম ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আছে। একটা সিঙ্গেল স্লিট, এরপরে দুইটা স্লিট, এরপরে এটা হচ্ছে স্ক্রিন। এইটা আমার স্ক্রিন। যখন আমি লাইট দিব, তখন একদম সেন্টারে কি আসবে? ব্রাইট। এখানে ডার্ক, এখানে আবার ব্রাইট। এটা আপনার ছোটবেলায় পড়ছেন। এখানে আসবে ডার্ক, এখানে আসবে ব্রাইট। ডার্ক থাকার মানে কি? সরি, লাইট কি? লাইট হচ্ছে ফোটন। তো ব্রাইট মানে কি? ফোটন। ফোটন আছে, ফোটন নাই। ফোটন আছে, এখানে ফোটন নাই। বুঝতে পারছি? ব্রাইট মানে তো ফোটন আছে, ডার্ক মানে ফোটন নাই। এই তো ঘটনা। এখন যখন আমরা এখানে লাইটের বদলে ইলেকট্রনকে ইউজ করব, তখন আমি বলবো কি? ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই। ইলেকট্রন আছে, ইলেকট্রন নাই। বুঝতে পারছি? সেম প্যাটার্ন আসবে। আগের বার ফোটন দিয়ে আসতেছিল, এইবার ইলেকট্রন দিয়ে আসবে। ওকে। আচ্ছা, এইবার আসি কুলম্বস ল। কুলম্বস ল জিজ্ঞেস করলেই আপনারা খুব ফট কইরা ইকুয়েশনটা বলে দিতে পারেন যে স্যার কুলম্বস ল হচ্ছে এটা। বাট ঘটনা স্যার, ওইটা কুলম্বস ল না, ওইটা কুলম্বসের ইকুয়েশন। ল আর ইকুয়েশনের মধ্যে পার্থক্য আছে। কুলম্বস ল বলতেছে দুইটা চার্জ, একটা চার্জ কিউ 1, একটা চার্জ কিউ 2। দুইটা চার্জ যদি আর ডিস্টেন্সে থাকে, এদের মধ্যে ডিস্টেন্স আর হইতে হবে। আর হইতে পারে, আমি একটা নাম দিই। তাহলে এদের মধ্যে যে অ্যাট্রাকশন, ফোর্স অ্যাট্রাকশন অর ফোর্স রিপালশন ক্রিয়েট হবে, সেটা প্রপোর্শনাল হবে এই দুইটা চার্জের মাল্টিপ্লিকেশনের ডিরেক্টলি প্রপোর্শনাল। এদের যে ডিস্টেন্স আছে সেটার স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। খালি ইনভার্সলি না, স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল। এন্ড এই যে কিউ 1 আর কিউ 2 মধ্যে যে স্ট্রেট লাইন আছে, সেটা বলতে পারি অ্যাক্টস ইন এ স্ট্রেট লাইন। এখন ঘটনা যেটা হয়, স্যার এখানে কে কাকে ফোর্স দিচ্ছে? ঠিক আছে। ও, আগে ফোর্সের ইকুয়েশন লেখা নি। ফোর্সের ইকুয়েশন কি হবে তাহলে? প্রথমে তো সমানুপাতিক আসবে, তাই না? এটা হচ্ছে কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। সমানুপাতিক কনস্ট্যান্ট তুলে দিলে আসবে ইকুয়াল টু কে কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। কে এর মধ্যে কি আছে? 1/4 পাই এপসাইলন নট কিউ 1 কিউ 2 বাই আর স্কোয়ার। ঠিক আছে। এখন যেহেতু ভেক্টর, তার ডিরেকশন আছে। আচ্ছা তো, এখন ধরলাম দুইটাই পজিটিভ। ঠিক আছে, দুইটাকে পজিটিভ ধরি, বুঝাইতে সুবিধা হয়। কিউ 1 কিউ 2 কে ফোর্স দিবে কোন দিকে? কিউ 1 কিউ 2 কে ফোর্স দিবে, ধাক্কা দিবে। ঠিক আছে। তাহলে এইটার নাম দিচ্ছি F1 2। যেহেতু 1 2 এর উপর ফোর্স দিচ্ছে, সেই সময় নাম দিলাম। বাট আমি যদি বলি কিউ 2 কিউ 1 কে কোন দিক বরাবর ফোর্স দিচ্ছে? কিউ 2 কিউ 1 কে ফোর্স দিচ্ছে এই দিক বরাবর।
কিউ টু কিউ ওয়ান কে ফোর্স দিচ্ছে এই দিক বরাবর। ওকে, তাহলে এইটা হবে হচ্ছে এফ, এটা হবে F21। এখন মজার কথা হচ্ছে F12 এর ইকুয়েশন কি আসবে? F12, F12 এটা ইকুয়াল টু কি হবে? 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। ডিরেকশন লেফট, এখান থেকে শুরু হয়ে ডিরেকশন লেফট টু, ডিরেকশন লেফট টু রাইট, তাই না? ডিরেকশন তো লেফট টু রাইট, কোনো সমস্যা আছে? আচ্ছা, এই ফোর্সটা হচ্ছে বাই Q1 on Q2। এরপর যদি বলি যে F21 কত হবে? এইটাকে এখানে তো সেম, 1/4 পাই এপসাইলন, এখানে Q1 Q2/r²। এটা ডিরেকশন কি হবে? ডিরেকশন হবে রাইট টু লেফট। এইটা কি? বাই Q2 on Q1। বুঝতে পারছি? আমরা 99% কেসে, একদম ম্যাথের 99, 99ও বলা ভুল, 99.99% কেসে সবসময় অন দা চার্জ বের করতেছে, বাই দা চার্জ না। ওকে, আচ্ছা, এরপরে, ও আচ্ছা, এখানে এই এপসাইলনটার একটা কাহিনী আছে। এই যে এপসাইলনটা না, এপসাইলনটার একটা নাম আছে, পারমিটিভিটি। পারমিটিভিটি, পারমিটিভিটি কি? সেটা হচ্ছে, এটা হচ্ছে মিডিয়ামের উপর ডিপেন্ড করে যে আমার চাষটা কোন মিডিয়ামে আছে, বাতাসে আছে না পানিতে আছে না গ্লিসারিনে আছে না কেরোসিনে আছে। এইটা বলে যে তুমি কোন মিডিয়ামে, ওই যে, এটা তো একটা বলরেখার মতো যাচ্ছে তাই না, মানে কোন মিডিয়ামে তুমি কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে পারো, এই সেই কি বলে, পারমিশন। ঠিক আছে, যে আমার এই মিডিয়ামে তুমি যে ফোর্স দিবে সেই ফোর্সের এত পার্সেন্টই আমি ইফেক্ট হইতে দেব। আপনি হচ্ছে হাত বাতাসের মধ্যে ঘোরান, আপনি হাত পানির মধ্যে ঘোরান, দেখেন পানির মধ্যে হাত ঘোরাইতে আপনার ফোর্স বেশি দরকার হবে যদি সেম রেটে ঘোরাইতে চান। চার্জের ক্ষেত্রেও সেম, চার্জ যদি বাতাসে ফোর্স দিতে চায়, আহ, যতটুকু তার হচ্ছে অ্যাকচুয়াল ফোর্স দিতে হবে, পানির মধ্যে বা গ্লিসারিনের মধ্যে বা অন্যান্য জায়গায় সেটা আলাদা আলাদা হয়। এই আলাদা আলাদা হওয়ার কারণ হচ্ছে এই পারমিটিভিটি। এখন বাতাসের ক্ষেত্রে এই পারমিটিভিটির ভ্যালু হচ্ছে ইপসিলন, ইপসিলন নটের ভ্যালু হচ্ছে 8.85 ইন্টু 10^12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে। 8.85, যখন আমি ইপসাইলনে 8.854 বসাচ্ছি, তখন গিয়ে আমার কে এর ভ্যালু কত আসতেছে? 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার। বুঝতে পারছি? ওকে, এবার আসি ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল। ভেক্টর ফর্ম, তো নর্মাল ফর্মটা কেমন ছিল? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2/r²। এখন ভেক্টর ফর্মে আমরা কি জানি, শুধু একটা ডিরেকশন নিয়ে আসতে হবে তাই না?
আর শুধু ডিরেকশন নিয়ে কে নিয়ে আসতে পারে, সে তাকে আমরা বলি ইউনিট ভেক্টর, যে শুধুমাত্র ডিরেকশন নিয়ে কাজ করে, আর এর উপর ক্যাপ দিই। এইটার একটা ডিরেকশন আসছে, হ্যাজ এ ডিরেকশন। এইটার ভ্যালু কত? ভ্যালু ওয়ান। ওয়ান দিয়ে কোনো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে কিছু যায় আসে না। ইউনিট ভেক্টরকে বের করার একটা ওয়ে আছে, ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে এইটাকে এভাবে লেখা যায়, 4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। ইউনিট ভেক্টর কিভাবে লেখা যায়? আর ভেক্টর ডিভাইডেড বাই আর ভেক্টরের মডিউলাস। মডুলাস যখন করি তখন জিনিসটা আরই হয়ে যায়, এইটা আবার এটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে, তখন হয়ে যাবে কি 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর কিউব আর ভেক্টর। এটাই হচ্ছে কুলম্বস লয়ের ভেক্টর। ওকে, এটা অনেক সময় আসে 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, আর কি আছে? হুম, এবার দুইটা ডিভাইস নিয়ে কথা বলবো। প্রথম ডিভাইসটার নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস ইলেকট্রোস্কোপ। হুম, আচ্ছা, ইলেকট্রোস্কোপ কি ঘটনা ঘটায়? আগে দেখি ডিভাইসটা দেখতে কেমন, তাই তো? ডিভাইসটা দেখতে এইরকম একটা পানির বোতলের মতো, পানির জারের মতো, এরকম একটা জার, এরকম বলা থাকে। Okay? এরকম, এর মাঝে কর্ক শিট দিয়ে আটকানো থাকে একদম ফুললি টাইট করে। উপরে একটা এরকম আরেকটা স্লিট থাকে বা পাতের মতো থাকে। পাত থেকে একটা রড নিচে নামে, রড এখানে দুইটা গোল্ড ফয়েলের সাথে অ্যাটাচ করা থাকে। ওকে, এটা নর্মালি খুবই ইলেকট্রন সেন্সিটিভ কোন একটা মেটাল দিয়ে ক্রিয়েট করা হয় এটা। আর এইখানে হচ্ছে ইনসুলেটিং কিছু একটা দেওয়া থাকে, যাতে কোনো কিছু ভিতরে ঢুকতেও না পারে, বেরোতেও না পারে। এইটা হচ্ছে ফুললি ইনসুলেটিং ইনসুলেটর। এইবার কি করা হয়? এইবার প্রথমে প্রথমে এইটাকে ধরেন পজিটিভলি চার্জ কোনো অবজেক্ট দিয়ে টাচ করা। এটা যদি পজিটিভলি চার্জ কোনো অবজেক্ট দিয়ে চার্জ করা হয়, তাহলে এখানে পজিটিভ চলে আসবে, এখানে পজিটিভ চলে আসবে, এখানে পজিটিভ। ঠিক আছে, এই ঘটনা ঘটবে। এখন এইসব জায়গায় সব জায়গায় পজিটিভ। এইবার আরেকটা চার্জ নিয়ে আসা হয়, যেটার চার্জ আমি জানি না। এটা একটা চার্জ অবজেক্ট, কিন্তু এটার চার্জ আমি জানি না। এইটা যদি পজিটিভ থাকে, ইফ ইফ পজিটিভ, তখন সেই পজিটিভ এইটার মধ্যে যদি টাচ করাই, তাহলে এইখানে আরো পজিটিভ বাড়বে, এইখানে আরো পজিটিভ বাড়বে। যখন পজিটিভ বাড়বে, তখন এইটার এই এই দুইটা পাতের ডিফ্লেকশন আরো বেশি হবে, তখন ডিফ্লেকশন এই রকম হয়ে যাবে, পাত দুইটা আরো দূরে সরে যাবে। এইটা এইটা যে অ্যাঙ্গেলে আছে এইখানে, এইটার অ্যাঙ্গেল আরো বেড়ে যাবে। যদি এইখানে পজিটিভ না থেকে নেগেটিভ হয়, ইফ নেগেটিভ, তাহলে এই পাত দুইটা এবার কি হবে? আরো কাছে চলে আসবে, কাছে চলে আসবে, কারণ এখানে তো এখন পজিটিভের ইয়া কমে যাবে, তাই না? আগে তো পজিটিভ ছিলই, এবার পজিটিভ আরো কমবে না? যখন পজিটিভ কমে যাবে, তখন এইখানে যে অ্যাঙ্গেল ছিল, এইখানের অ্যাঙ্গেলটা আরেকটু কমে যাবে। এইটারে বলেন θ1, এটা θ2, এটা θ3। তাহলে এখন আমি বুঝতে পারতেছি যে আচ্ছা, পজিটিভলি যদি চার্জ করে নিই, আবার যদি পজিটিভ দিই, তাহলে এই থেটাটা বেড়ে যাবে।
যদি পজিটিভলি চার্জ থাকে, যদি নেগেটিভ আনি তাহলে সেটা কমে যাবে। তাহলে ইলেকট্রোস্কোপ কি কাজ করে, চার্জটা পজিটিভ নাকি চার্জটা নেগেটিভ সেইটা ডিফাইন করে। ঠিক আছে, চার্জটা কোন ধরনের, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, বুঝতে পারছেন? সেকেন্ড যে ডিভাইসটা, সেটাকে বলবো আমরা টরশনাল ব্যালেন্স। টরশনাল টরশনাল ব্যালেন্স। টরশনাল ব্যালেন্স কি করে, আসেন টরশনাল ব্যালেন্স দেখতে কেমন দেখেন। টরশনাল ব্যালেন্স দেখতে একটু চ্যাপ্টা, এটার বোতলের মতো না, এটা দেখতে একটা টিনের কৌটার মতো। ঠিক আছে, সেম ঘটনা ঘটা থাকে, সেম ঘটনা ঠিক না, এইখান থেকে একটা রড ঝুলাই দেয়, এই রডটা আস্তে করে উপরে একটু বাড়ানো থাকবে। প্রথমে যে জিনিসটা করে, আচ্ছা, এর এর গায়ে হচ্ছে অ্যাঙ্গেল কাটা থাকে, 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এরকম অ্যাঙ্গেল কাটা থাকে। ঠিক আছে, এইটার গায়ে। আচ্ছা, এইটাকে প্রথমে পজিটিভলি চার্জ করবেন, এইটাকে প্রথমে পজিটিভলি চার্জ করবেন। ঠিক আছে, এইবার করে কি, এইখানে ছোট একটা ফোঁটা থাকে, এই জায়গাটা, এই জায়গাটা ছোট একটা ফোঁটা থাকে, এইখানে এখন নতুন আরেকটা চার্জ অবজেক্ট সেইটা ইনসার্ট করা হয়। ধরেন এরকম, এরকম নিচে গোলের মতো থাকে। এখন এইখানে আরেকটা চার্জ অবজেক্ট নিয়ে আসলাম, টাচ করালাম, তাহলে টাচ করালাম বা ইনসার্ট করালাম, এক একটা টর্সনাল ব্যালেন্স দেখতে হবে। ঠিক আছে, মোট কথা আমরা এইখানে যে চার্জটা আছে সেই চার্জটা এইখানে নিয়ে আসবো। ঠিক আছে, এইখানে চার্জটা এইখানে নিয়ে আসলাম, এই লাইন দিয়ে বা এই এই মেটাল রডটা দিয়ে সে নিচে চলে আসবে। এবার যখন সে নিচে আসবে, তখন এই যে সোজা রডটা আছে, এই সোজা রডটা এভাবে ডিফ্লেক্ট করবে, তাই না? এইদিকে, এইদিকে ডিফ্লেক্ট করবে, কারণ সে ফোর্স ফিল পাচ্ছে, সে তো আর এরকম সোজা থাকবে না। যখন সে ডিফ্লেক্ট করবে, ধরেন ডিফ্লেক্ট করে এরকম একটা অ্যাঙ্গেল আসছে, এই এই জায়গায় চলে আসছে, যখন সে ডিফ্লেক্ট করে এরকম চলে আসবে, তাহলে আমি আগের পজিশন কোথায় ছিল, আগের পজিশন ছিল এমন, নতুন পজিশন এমন, এই অ্যাঙ্গেল থেকে আমরা এটার ফোর্স কত সেটা বের করতে পারি। ক্যালকুলেশন আপনাদের শেখার দরকার নেই, বাট এটা জেনে রাখেন, টরশনাল ব্যালেন্স কেন ইউজ করা হয়, ফোর্স ক্যালকুলেশনের জন্য। ফোর্স ফোর্স ক্যালকুলেশন। ঠিক আছে, এটা এটা আসলে হচ্ছে ফোর্স ক্যালকুলেশনের জন্য টরশনাল ব্যালেন্স। আর চার্জের ক্যারেক্টারিস্টিক্স, কোন ধরনের চার্জ সেটা মেজার করার জন্য ইলেকট্রোস্কোপ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কি করা যায়, এরপরে আর কি করেছিলাম ফার্স্ট লেকচার, আর তো কিছু নাই। এবার আসি ম্যাথ। ম্যাথ, ঠিক আছে, ম্যাথের টাইপ 1। আচ্ছা, আমি আগের ক্লাসে বা আগে যারা নোট করছেন বা আগের যে নোটটা আমি শেয়ার করছি, সেই নোটে যে যে টাইপ ছিল, আমার যে এখানেও সেম সেম টাইপ আসবে এর কোনো গ্যারান্টি নাই, কারণ আমি কোথাও লেখা রাখি নাই বা কিছু করে নাই। So আমি জানি না আমি আগের বার কোন টাইপের কেমনে পড়াইছিলাম। ঠিক আছে, আচ্ছা, বাট আমি চেষ্টা করব মোটামুটি সিমিলারিটি রাখার জন্য। আপনাদের তো ম্যাথ বোঝা দিয়ে কথা, তাই না? টাইপ নাম্বার চা হয়ে টাইপ ABCD দিয়েও আমরা পড়ি। আচ্ছা, টাইপ 1, টাইপ 1 এর ম্যাথ হচ্ছে কোয়ান্টাইজেশনের ম্যাথ। কোয়ান্টাইজেশনের ম্যাথে কি আসবে, ফর্মুলা তো একটাই, কিউ ইকুয়াল টু এন ই। এই ফর্মুলা থেকে আইদার
কিউ দেয়া থাকবে, এন চাবে, এন দেয়া থাকবে, কিউ চাবে। আর এই টাইপ ম্যাথের সবচেয়ে ডিফিকাল্ট জিনিস হচ্ছে এইটা অন্যান্য ম্যাথে ইউজ হবে চার্জ বের করার ক্ষেত্রে। হয়তো বলে দিবে যে 2 গ্রাম অমুক অ্যাটম আছে, ঠিক আছে, ধরেন 2 গ্রাম লিথিয়াম আছে। এখন সেই 2 গ্রাম লিথিয়ামের মধ্যে আপনার কিউ কত সেটা বের করতে হবে। কারণ তাহলে আপনার জানতে হবে 2 গ্রাম লিথিয়ামে কতটা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনের হচ্ছে কয়টা অ্যাটম থাকে, লিথিয়াম অ্যাটম থাকে। সেই অ্যাটমের নাম্বার দিয়ে কে যখন মাল্টিপ্লাই করবেন তখন লিথিয়ামের চার্জ পেয়ে যাবেন। এক্সাম্পল হিসেবে বলতেছি, আবার ডিরেক্টও আসতে পারে। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে ওই যে এই চার্জটা এক্সিস্ট করে কি করে না। যদি ফ্র্যাকশন না আসে তাহলে এক্সিস্ট করে, যদি ফ্র্যাকশন আসে তাহলে এক্সিস্ট করে না। বুঝতে পারছি? তাহলে এরকম আসলো কোন একটা রেজাল্টে যে আপনার 5.20 ইলেকট্রন দরকার, মানে কোন একটা চার্জের, এরকম একটা চার্জের অ্যামাউন্ট বললো যেটার আপনার অ্যান্সারে আসতেছে 5.20। তাহলে আপনি অ্যান্সার কি করবেন, যে এইটা করতে 5টা ইলেকট্রন আমি নিয়ে আসবো। 5.20 যেহেতু পসিবল না। টাইপ টু, এটা তো সিম্পল কুলম্বস ল। ফোর্স বিটুইন টু চার্জ, ফোর্স বিটুইন টু চার্জ, এখানে কিউ 1 আছে, এখানে কিউ 2 আছে, মাঝখানের একটা ডিস্টেন্স আপনার দেয়া থাকবে। তাহলে ফোর্স বিটুইন টু চার্জ কত? এফ ইকুয়াল টু ওই যে সি বা কে যেটাই বলেন, কিউ 1 সি কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সবকিছুর ভ্যালু দেওয়া থাকবে, বের করে ফেলবেন। এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে ফোর্স বাই দা চার্জ অন দা চার্জ। প্রশ্নে খেয়াল করবেন কোনটা চাইছে। এখন অনেক সময় আমরা একটা জিনিস দেখি যে স্যার এইটা তো 5 কুলম, এটা তো +5 কুলম, এটা তো আসতে হচ্ছে +2 কুলম। ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে স্যার? চাইছে তো অন, কোশ্চেনে চাইছে কি অন +5 কুলম, এফ অন +5 কুলম, এটা তো চাইছে। কিন্তু এটা তো স্যার বড়, তাহলে তো ফোর্স তো এই দেওয়ার কথা। কথা বুঝেন, খেয়াল করেন। ফোর্স 5 কুলম, 2 কুলম্বের উপর যতটুকু ফোর্স দিবে 2 কুলম 5 কুলম্বের উপর সেম ফোর্স দিবে। আমি ক্লাসে এবং অনলাইন ক্লাস যেদিন ফার্স্ট নিয়েছি সেদিনও একবার এক্সাম্পল দিয়ে বলছি যে আমরা পৃথিবীকে যেই ফোর্সে অ্যাট্রাক্ট করি, পৃথিবীও আমাদের সেম ফোর্সে অ্যাট্রাক্ট করে। ফোর্সের কোনো মাপ নাই। এরপরে কে কোন দিকে যাবে না যাবে সেটা পরের ব্যাপার, সেটা আপনাদের এখানে চাই নাই। সেটা ইলেকট্রোডাইনামিকের কাজ। আপনাদের এখানে ফোর্সের কাজ। +5 কুলম +2 কুলম্বের উপর ফোর্স দিবে, +2 কুলম +5 কুলম্বের উপর ফোর্স দিবে। দুইটা ফোর্সের ভ্যালু সমান হবে, ডিরেকশন আলাদা হবে। যদি অন 5 কুলম চায় তাহলে অবশ্যই গ্রিনটা, ডিরেকশন রাইট টু লেফটের দিকে। বুঝছি? ওকে, এটা তো ইজি, এটা তো অনেকবারই বলতেছি। টাইপ 3, মেনি চার্জ, মেনি চার্জ ইন এ স্ট্রেট লাইন। এখানে আমার কি থাকবে, অনেকগুলা চার্জ থাকবে। এখানে +Q1 থাকবে, -Q2 থাকবে, +Q3 থাকবে, +Q4 থাকবে। এরপরে বলবে যে ফোর্স অন অন Q3। যখন আমরা ফোর্স অন Q3 বের করব তখন প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ফোর্স বের করব। যখন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফোর্স বের করব বাকি দুইটা নাই বলে কনসিডার করব, যে এইটা আমার তখন নাই, এইটা আমার তখন নাই। তখন F1 এরটা কনসিডার করব। এরপরে এইটা আমার নাই, এইটা আমার নাই, তখন F2 ফোর্স হিসাব করব। তারপরে এই দুইটা, এই Q1 নাই, Q2 নাই, তখন F4 এর ফোর্স ক্যালকুলেট করব।
F3-র ওপর। তিনটা আলাদা আলাদা হিসাব করে তারপরে অ্যাগ্রিগেট করে যা হয়। যেমন Q3-র ওপর Q1, Q3-র ওপর Q1 ফোর্স দিবে, Q1 পজিটিভ, Q3-ও পজিটিভ, কোনটা বড় কোনটা ছোট কোনো ম্যাটার করে না। চাইছে কি Q1-এর ওপর, তাহলে ফোর্স দিবে কে, সরি, চাইছে হচ্ছে Q3-র ওপর, ফোর্স দিবে কে, Q1। Q1 Q3 কে কোন দিকে ফোর্স দিবে, ডান দিকে, রিপালস করবে। এটা হচ্ছে Q1 ফোর্স দিবে, তাহলে Q1, তাহলে এইটা হবে F13। এটার ভ্যালু কত হবে, 1/4 পাই এপসাইলন নট Q1 Q3/r²। ওকে, আর ওয়ান দেন, যে এখান থেকে এইখান থেকে এইটার ডিস্টেন্স, এইখান থেকে এইটার স্ট্রেট লাইনের ডিস্টেন্স যেটা হবে সেটা হবে R1। ওকে, এখন স্যার এখানে তো পজিটিভ নেগেটিভ কিছু দিলেন না। পজিটিভ নেগেটিভের কাজ আমি ম্যানুয়ালি করতেছি, এই জায়গায়, এই জায়গায় আমি ম্যানুয়ালি করতেছি। ঠিক আছে, ডিরেকশন বের করা। আমরা যখন ফোর্স বের করব তখন কখনো পজিটিভ নেগেটিভ দেব না। এরপরে, এরপরে কি আছে, Q2, Q2 থেকে Q3-র ডিস্টেন্স ধরলাম R2। ঠিক আছে, তাহলে এখানে ফোর্স F23, এটা কত হবে, 1/4 পাই এপসাইলন নট Q2 Q3/r2²। এখানেও দেখেন স্যার, Q2-র উপর কোনো পজিটিভ নেগেটিভ দেয় নাই, কারণ পজিটিভ নেগেটিভের যে কাজ সেটা করবে কে, ম্যানুয়ালি। Q2 Q3 কে কোন দিকে ফোর্স দিবে, Q2 Q3 কে নিজের দিকে টানবে, কোনটা বড় চার্জ কোনটা ছোট চার্জ সেটা ফ্যাক্ট করে না। তাহলে Q2 Q3 কে নিজের দিকে টানবে, টানছে। ওকে, Q4 Q3 কে কি করবে, রিপালস করবে। তাহলে Q4 Q3 কে রিপালস করবে। রিপালস যদি করে, এটার মধ্যে যদি বলি R3, তাহলে F34 কত হবে, 1/4 পাই এপসাইলন নট Q3 Q4/r3²। এবার দেখেন, যদি এখানে আমি একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট কল্পনা করি, যে এখানে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আছে, তাহলে এইটা আমার জিরো পজিশন। এটা যদি আমার জিরো পজিশন হয়, তাহলে এই যে F12 রেড ফোর্স আছে ডানের দিকে, এই ব্লু অ্যান্ড গ্রিন ফোর্স আছে বামের দিকে। তাহলে আমরা কি করব, ফোর্স ফোর্স ইকুয়াল টু কত আসবে, প্লাস রেড ফোর্সের পজিটিভ, নীল ফোর্সের নেগেটিভ, গ্রিন ফোর্সের নেগেটিভ। এটা হলো 3 4, এটা কত ছিল, 2 3, এটা হচ্ছে 1 3। বুঝছি, এক্স এর পজিটিভ দিকে প্লাস, এক্স এর নেগেটিভ দিকে মাইনাস, মাইনাস দেওয়ার পরে এরপরে ফোর্স যা আসে আসে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এই টাইপেরই একটা সিমিলার টাইপ করা যায়, সেটার নাম দিয়ে হচ্ছে, এটা কি ছিল, টাইপ 3, টাইপ 4, টাইপ 4। এই টাইপের কাজ হচ্ছে নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট খুঁজে বের করা। এখন ঘটনা কি ঘটে, নর্মালি যদি কেউ কোশ্চেন কঠিন করতে চায় তখন তিনটা চারটা পয়েন্ট দিয়ে নিউট্রাল পয়েন্ট বের করতে পারে। বাট নর্মালি আপনাদের কোশ্চেনে নিউট্রাল পয়েন্ট আসবে দুইটা চার্জ দিয়ে। ধরেন এখানে বলবেন যে এইখানে +5 কুলম্ব আছে, এইখানে +3 কুলম্ব আছে। এইবার এর মধ্যে হচ্ছে কত কুলম্ব বসাও, ধরেন +7 কুলম্ব বসাও, যেন এই তিনটা চার্জ কি থাকে,
ব্যালেন্সে থাকে, বা এই 7 কুলম্বের উপর কোনো ফোর্স সে ফিল না করে। এখন নিউট্রাল পয়েন্ট সবসময় আমরা নর্মালি বলতেছি, এটা হচ্ছে স্ট্রেট লাইনেই আসে আপনাদের কোশ্চেন। যদি কোশ্চেন কঠিন করতে ইচ্ছা হয় তখন ওই লাইন উল্টা পাল্টা করে। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? এখন আমার 7 কুলম্ব বসানোর জায়গা আছে কয় জায়গায়? যদি এটা স্ট্রেট লাইন হয়, যদি স্ট্রেট লাইন হয়, ঠিক আছে, তাহলে এখানে 7 কুলম্ব আমি বসাইতে পারবো কয় জায়গায়? আইদার এই জায়গায় বসাইতে পারবো, আর দুইটার মাঝখানে কোনো একটা পয়েন্টে, আর এই জায়গায়। এই তিনটা পয়েন্টই তো আমার হাতে আছে, তাই না? তো প্রথম পয়েন্টটা দেখি। যদি আমি এই জায়গাটাতে বসাই, একদম লেফটে, তাহলে 5 কুলম্ব 7 কুলম্বকে কোন দিকে ফোর্স দিবে? লেফটের দিকে। +3 কুলম্ব 7 কুলম্ব কোন দিকে ফোর্স দিবে? লেফটের দিকে। তাহলে দুইটা ফোর্স একই দিকে কখনো নিউট্রাল হওয়ার পসিবিলিটি আছে? নাই। এইদিকে +3 কুলম্ব ডানে ফোর্স দিবে, +5 কুলম্ব ডানে ফোর্স দিবে, নিউট্রাল হওয়ার পসিবিলিটি নাই, কারণ দুইটা ফোর্স একই দিকে যাচ্ছে, মাইনাস হবে না। মাঝে বরাবর যদি আমি 7 কুলম্ব বসাই, তাহলে 5 কুলম্ব এটাকে যেদিকে বরাবর ফোর্স দিবে, 3 কুলম্ব এটাকে অপোজিট বরাবর ফোর্স দিতে বাধ্য। তো এই একটা পজিশন আছে, যে পজিশনে সে নিউট্রাল হইতে পারে, পসিবিলিটি আছে, কি এখানেই বসবে। তো এইখানে যদি আমি 7 কুলম্ব বসাই, যে +7, তখন এই 5 কুলম্ব 7 কুলম্বকে ডানে ফোর্স দিবে, কতটুকু ফোর্স দিবে? F = 1/4 পাই epsilon naught, 5 × 7 এইটার মাঝখানে ডিস্টেন্স ধরলাম এক্স, তাহলে এক্স এর স্কয়ার। ঠিক আছে। এরপরে 3 কুলম্ব 7 কুলম্বকে কোন দিকে ফোর্স দিবে? প্লাস। 7 কুলম্বকে এই অপোজিট দিকে ফোর্স দিবে। সেই ফোর্সের ভ্যালু কত হবে? F = 1/4 পাই এপসাইলন নট। এইটার ডিস্টেন্স আপনার বলে দেওয়া থাকবে, টোটাল ডিস্টেন্স এখান থেকে এটা পর্যন্ত বলে দেওয়া থাকবে, ধরুন বলে দেওয়া আছে 1 মিটার। তাহলে 3 × 7 এখন এতটুকু তো এক্স, আর টোটালটা 1 মিটার, তাহলে এতটুকু কত? 1 - x²। এখন এই ফোর্স আর এই ফোর্স স্যার ইকুয়াল। যদি আমি এবার এই দুইটা ফোর্স ইকুয়াল করে দিই, তাহলে আবার ইকুয়েশনটা দেখতে কেমন হবে? 1/4 পাই এপসাইলন নট 5 × 7 ÷ x², = 1/4 পাই এপসাইলন নট 3 × 7 ÷ 1 - x²। এই যে এটা কাটা, এরপরে এদিকে ওদিক হিসাব করেন, এক্স এর ভ্যালু চলে আসবে। এক্স এর ভ্যালু এখানে দুইটা আসবে, এখানে একটা আসবে, এখানে একটা আসবে। দুইটা ভ্যালু কিভাবে আসবে? যেখান থেকে আমি এক্স ধরছি সেটা হচ্ছে আমার জিরো পজিশন, এটা হচ্ছে আমার জিরো পজিশন, ঠিক আছে। তো দেখবেন একটা হচ্ছে রিজনেবল অ্যামাউন্টে আসতেছে, এই দুইটার মাঝ বরাবর ডিস্টেন্স আসতেছে 1 মিটারের কম আসতেছে। আরেকটা যেটা 1 মিটারের কম আসতেছে সেটাকে আমরা একসেপ্ট করবো। আরেকটা যেটা থাকবে, আইদার 1 মিটারের বেশি চলে আসবে, অথবা নেগেটিভে চলে আসবে। বুঝতে পারছি? আইদার > 1 চলে আসবে, 1 মিটার, মানে যেটা আপনার গিভেন ভ্যালু দেওয়া আছে সেটা হচ্ছে বড় চলে আসবে, অর <0 হয়ে যাবে। তো এইটাকে আমরা এখানে একসেপ্ট করব না। ঘটনা হলো, যখন এখানে চার্জ, এখানে দুটোই পজিটিভ জন্য এই ঘটনা ঘটছে, ঠিক আছে। যদি এখানে একটা 5 কুলম আর একটা -3 কুলম বসতো, তখন আমরা এইটাকে একসেপ্ট করতাম না, এইটাকে একসেপ্ট করতাম, কারণ তখন মাঝে নিউট্রাল হওয়ার কোনো পসিবিলিটি নাই। মাঝে যদি +7 কুলম বসাই, তাহলে +5 কুলম এদিকে পুশ করবে, প্লাস -3 কুলম এদিকে পুল করবে, দুইটা ফোর্স একই দিকে, তখন মাঝখানেরটা পসিবল। ঠিক আছে। যদি আমি, যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, তখন এইটা পসিবল না, এইটা, এই রেজাল্টটা তখন
অ্যাকসেপ্টেবল। বুঝতে পারছি? ওকে, টাইপ 4 গেল। এবার আসেন টাইপ 5। টাইপ 5 কি করব? টাইপ 5 হচ্ছে অনেকগুলা চার্জ, বাট তারা স্ট্রেট লাইন। তখন আমরা রেজাল্টেন্ট ফোর্স। ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স বের করার আগে আমাদের ভেক্টরের দুইটা তিনটা জিনিস জানতে হবে। ভেক্টর ভেক্টর দুইটা তিনটা জিনিস আগে জানেন, ঠিক আছে? দুইটা ভেক্টর যখন থাকে, একটা এ একটা বি, এদের মাঝের অ্যাঙ্গেল যদি থেটা হয়, তাহলে তার রেজাল্টেন্ট কত আসবে? রেজাল্টেন্ট আর ইকুয়াল টু কত আসবে? রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি কস থেটা। এটা তার রেজাল্টেন্ট। যে কোনো ভেক্টরকে প্যারালালি মুভ করা যায়। এই বি ভেক্টরটা যেখানে আছে, বি ভেক্টরটাকে যদি আমি প্যারালালি এখানে নিয়ে আসি, তখন আর এই ভেক্টরটা থাকবে না, তখন বি ভেক্টর এখানে চলে আসবে, কিন্তু রেজাল্টেন্টের কোনো চেঞ্জ হবে না। দুইটা জিনিস শিখলাম। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে যে ফর্মুলাটা ইউজ করলাম ভেক্টর সামেশনের ফর্মুলা ইউজ করার জন্য টেইল টেইল এক জায়গা থাকলে সুবিধা হয়, বা টেইল টেইল এক জায়গা থাকা জরুরি। কেমন? এই যে এই পজিশনটা যে আছে, এই পজিশনটা হলো হেড টেল পজিশন, একটার হেড আর একটা টেল। যখন কোনো ভেক্টর থাকে তখন এইটাকে বলা হয় টেইল, এইটাকে বলা হয় হেড। আমরা যে ফর্মুলাটা লিখছি, ফর্মুলাটা হলো এই সাদা দাগের জন্য ছিল। আমি যখন সরাই নিয়ে আসছি, এই দাগের জন্য কিন্তু রেজাল্টেন্টের ফর্মুলা এটা না। মানে রেজাল্টেন্টের ফর্মুলা এইটাই, এটা না বলতে বোঝাচ্ছি, আমরা নর্মালি যদি এরকম থাকে, একটা এইদিকে আছে, হেড টেল পজিশনে আছে, আমরা আগে টেল টেল এক জায়গায় করি, এইটাকে এইখানে নিয়ে আসি, এটা তখন আর থাকে না। এরপরে গিয়ে এরপরে গিয়ে আমি রেজাল্টেন্টের ফর্মুলা বসাই। বুঝতে পারছি? টেল টেল আগে এক জায়গায় করি। আচ্ছা, এরপরে রেজাল্টেন্ট যদি এখানে আলফা ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে সেই আলফার ভ্যালু কত? টেন আলফা। অ্যাঙ্গেল কার সাথে? এর সাথে। তো যার সাথে অ্যাঙ্গেল, সে থাকবে সিঙ্গেল। ঠিক আছে, উপরে আসবে সাইন থেটা, নিচে আসবে কস থেটা। এটা হচ্ছে আলফা বের করার ফর্মুলা। ওকে, কোনো ভেক্টর যদি থাকে, ধরেন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কোনো ভেক্টর আছে, এটা কোনো একটা ভেক্টর আর, রেজাল্টেন্টই আর, সেটা থেটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এইটার যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এইখানে একটা ইমাজিনারি ট্রায়াঙ্গেল আঁকতে পারবো। তখন এই পার্টটাকে বলতে পারবো আর কস থেটা, এই পার্টটা সেটা হচ্ছে আর সাইন থেটা, এই পার্টটা। আর আমরা জানি ভেক্টরকে প্যারালালি মুভ করা যায়, তাহলে এইখানে নিয়ে আসতে পারবো আমি, এইখানে এইখানে নিয়ে আসতে পারবো এটাকে আর সাইন থেটা। তখন যখন আমি কোনো ভেক্টরকে কম্পোনেন্টে ভাগ করে ফেলছি, কম্পোনেন্টে ভাগ সব সময় 90 ডিগ্রিতে হয়। ঠিক আছে, আমরা অন্যান্য অ্যাঙ্গেলে ভাগ করতে পারি, বাট আপনাদের ওইভাবে ভাগ করে মাথা ব্যথা করা লাগবে না। যখন আমরা কোনো ভেক্টরকে কম্পোনেন্টে ভাগ করব, তখন আর সেই ভেক্টরটা থাকে না, তার কম্পোনেন্ট থাকে। কখনো রেজাল্টেন্ট এন্ড কম্পোনেন্ট একসাথে এক্সিস্ট করতে পারে না। আইদার রেজাল্টেন্ট এক্সিস্ট করবে আর কম্পোনেন্ট এক্সিস্ট করবে। আমরা ম্যাথমেটিক্স এর সুবিধার জন্য একসাথে আঁকবো। এখন যখন কম্পোনেন্টে ভাগ করব, তখন রেজাল্টেন্টের ফর্মুলা কি আসবে? রুট, সরি এটা তো আর, এইটাকে বলা হবে আর এক্স, আর এর এক্স কম্পোনেন্ট। তাহলে আর এক্স এর স্কোয়ার প্লাস, এটা হচ্ছে আর ওয়াই কম্পোনেন্ট, ওয়াই অ্যাক্সিসে যেহেতু, তাহলে আর ওয়াই স্কোয়ার।
এইটা হবে কম্পোনেন্টের রেজাল্টেন্ট। কম্পোনেন্টের ইয়া কত হবে, এই যে থেটা, 10। থেটা যদি থেটা দেয়া না থাকে, ধরেন আপনার আর এক্স আর আর ওয়াই দেয়া আছে, থেটা দেয়া নাই, তখন টেন থেটা সমান কত হবে, আর ওয়াই বাই আর এক্স। ওকে, বুঝছি। এটা হচ্ছে আমার ভেক্টরের যে জ্ঞান জানার দরকার ছিল। এইবার আসি, এই ধরনের ম্যাথে দুইটা তিনটা ওয়েতে করা, ঠিক আছে? আমরা তিনটা ওয়েই দেখবো একটা একটা। ফার্স্টে আসি ওয়ে ওয়ান। আচ্ছা, ওয়ে প্রথমেই না, প্রথমের স্টেপ গুলো আছে, প্রথমের স্টেপ গুলো আগে শেষ করি। প্রথমে আমার কি দেয়া থাকবে, অনেকগুলা চার্জ, আসি Q1, Q2, Q, এখানে এই দেখো Q3, এখানে এখানে একটা Q4, এখানে একটা দিই, এখানে একটা দিই Q5, এখানে একটা দিই Q6। আচ্ছা, এখানে তো সবগুলো চার্জ দিলাম, পজিটিভ নেগেটিভ তো দেয়নি, ছয়টা তো, তিনটা পজিটিভ তিনটা নেগেটিভ মেরে দিই। তাহলে এটা পজিটিভ দিই, এটা নেগেটিভ দিই, এটা পজিটিভ দিই, এটা নেগেটিভ দিই, এটা পজিটিভ দিই, এটা নেগেটিভ দিই। ঠিক আছে, এইবার বলা হবে ফোর্স অন Q6। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, draw a Cartesian coordinate, draw a Cartesian coordinate on the charge। চার্জের উপর আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট আঁকবো, যেটা আমার চার্জ, এটা তো আমার চার্জ, এই চার্জের উপর আমি কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আসবো। ওকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়ে আসছি। এরপরে স্টেপ টু, স্টেপ 2, draw the forces, draw the forces, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল চার্জ আমরা আঁকবো। Q2, আচ্ছা Q1 দিয়ে শুরু করি, ঠিক আছে? Q1 Q6 কে পুল করবে, নিজের দিকে টান দিবে, তাহলে Q1 Q6 কে নিচের দিকে টান দিচ্ছে। ওকে, Q2 Q6 কে পুশ করবে, পুশের কালার আলাদা। কিউ Q2 Q6 কে পুশ করতেছে, Q1 করতেছে পুল, Q2 করতেছে পুশ, ডিরেকশন এইদিকে। আচ্ছা, পরে Q3 Q6 কে পুল করবে, নিজের দিকে টান দিবে, যদি সে টান দেয়। আচ্ছা, Q4 Q6 কে নিজের দিকে টান দিবে। আচ্ছা, Q5 Q6 কে কি করবে, পুশ। ঠিক আছে, চার্জ গুলো আঁকছি, চার্জ আঁকতে বলছিল, চার্জ আঁকছি। এরপরে স্টেপ 3, স্টেপ 3, ভ্যালু অফ দ্য ফোর্সেস, ফোর্স গুলোর ভ্যালু বের করবো।
এইটার ফোর্সের নাম দিলাম F1। F1 এর ভ্যালু কত আসবে? কে Q1 Q6 বাই এই দুইটার ডিস্টেন্স ধরেন আর R1 এর স্কোয়ার। এইভাবে F1, F2, F3, F4, F5, ঠিক আছে না? প্রত্যেকটা ডিস্টেন্স যদি দেওয়া থাকে আপনি ভ্যালু বের করে ফেলতে পারবেন। এবার চার্জ গুলা, আচ্ছা এখানে নাম স্টেপ সিক্স। স্টেপ সিক্স, আহ এর নামটা কিভাবে দেব? স্টেপ সিক্স হচ্ছে টেইল টেইল। আচ্ছা, স্টেপ সিক্স শুধু টেইল টেইল দিয়ে রাখেন, টেইল টেইল দিয়েই মনে থাকে। কোনো হেড আমরা এখানে রাখবো না, কোনো ভেক্টরের হেড রাখবো না। যেমন F2 আর F5 এর হেড আছে এখানে, এটা তো টেইল, এটা তো হেড, তাই না? F5 এর জন্য খেয়াল করেন, এটা টেইল না, এটা তো টেইল, এখানে আছে হেড। আমরা হেড রাখবো না, ভেক্টরকে প্যারালালি মুভ করা যায়। সো যদি আমি প্যারালালি সবগুলোকে মুভ করি, টেইল টেইল এক জায়গায় করি, ঠিক আছে, তাহলে আমার এখন নতুন ফিগারটা দেখতে কেমন হয়ে যাবে? দেখেন নতুনটা F1, এটা হচ্ছে F1, এইটা ছিল F3, এইটা ছিল F4। ওকে, এইবার F2 এই বরাবর, এই বরাবর আমি সামনে নিয়ে চলে আসবো, এই যে এই বরাবর নিয়ে আসবো। এই বরাবর নিয়ে আসলে F2 এখন হয়ে যাবে এমন। F2 এর নতুন রূপ এটা, F2 এর নতুন রূপ নতুন কালার দিলে, তাহলে এইটা হচ্ছে F2 এর নতুন রূপ। অ্যাঙ্গেল সেমই থাকবে কিন্তু, এইখানে এক্স এর সাথে যে অ্যাঙ্গেল, এখানেও এক্স এর সাথে সেম অ্যাঙ্গেলে চলে আসবে। এইটাকে F5 কে নতুন রূপে আমি এইখানে আবিষ্কার করতেছি, ঠিক আছে? সো এইখানে আমার স্টেপ সিক্স শেষ। আমার সবগুলার, কি বলবো, সবগুলা ভেক্টর একটা টেইলে চলে আসছে। এইবার, এইবার আসেন ওয়ে ওয়ান। কার্টেশিয়ান কোঅর্ডিনেট আমার এখানে জিরো আছে, এটা F1, F2, F3, এটা হচ্ছে F2 ছিল না, এটা ছিল F5। ওকে, F1, F2, F3, F4, F5। এ ও এর নাম দেন অ্যাঙ্গেল উইথ, অ্যাঙ্গেল উইথ এনি অ্যাক্সিস। ওকে, যখন আমি এনি অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেল বের করব, ওকে, আসুন এবার শুরু করি। ধরেন এক্সাম্পল হিসেবে বলতেছি যে যে কোনো একটা দেয়া আছে, ধরেন এইটাকে বলা আছে θ1, এটাকে বলা আছে θ2, এই অ্যাঙ্গেলকে বলা আছে θ3, এই অ্যাঙ্গেলকে বলা আছে θ4, এই অ্যাঙ্গেলকে বলা আছে θ5, ঠিক আছে? এগুলো ধরুন বলা আছে। Okay. এখন আমার ওয়ে ওয়ান একটু কঠিন, একটু কঠিন না ঠিক, আমার ক্ষেত্রে তো ইজি লাগে, আমার কাছে ইজি লাগে, কারণ আপনাদের কাছে কেমন লাগবে আপনাদের।
আচ্ছা, এইটাতে কি ঘটনা ঘটবে? যে অ্যাক্সিস এর সাথে থিটা থাকবে সেই অ্যাক্সিস এর সাথে আসবে কস। যখন আমরা কম্পোনেন্টটা ভাগ করব তখন আর সেইটা থাকবে না। প্রথমে F1 কে ভাঙি, ঠিক আছে? F1 কার সাথে অ্যাঙ্গেল? এটা হলো এক্স প্রাইম, এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে থেটা ওয়ান এক্স প্রাইমের এক্স এর নেগেটিভের দিকে, তাই না? তাহলে এই নেগেটিভ দিকে হবে F1 কস থেটা, উপরের দিকে হবে F1 সাইন থেটা। তাহলে তখন আর এইটা থাকবে না। কি আসবে? এই জায়গাটায় আসবে, এই জায়গাটায় আসবে F1 cos থেটা, F1 সাইন থেটা। তাহলে F1 cos থেটা, F1 সাইন থেটা, বুঝছি? এইটা কার সাথে আছে? এক্স এর সাথে। তাহলে F3 কে যদি ভাগ করি, তাহলে F3 এইদিকে আসবে, তাই না? এটা কত হবে? F3 cos থেটা ওয়ান, এটা তাহলে এটা থেটা থ্রি, নিচে এই বরাবর আসবে, এই বরাবর আসবে, সেটা কত আসবে? F3 সাইন থেটা থ্রি। F5 এর অ্যাঙ্গেল কার সাথে? F5 এর অ্যাঙ্গেল ওয়াই এর সাথে। তাহলে F5 কে যদি কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর যার সাথে অ্যাঙ্গেল তার সাথে তখন আসবে কজ। তাহলে এইখানে আসবে F5 কজ থেটা, এটা তো ফাইভ হল, এটা ফাইভ, এটা থ্রি। এটা হচ্ছে থেটা ফাইভ, এটা হচ্ছে থেটা থ্রি। তাহলে এদিকে আসলো F5 কস থেটা, এই বরাবর আসবে, এই বরাবর আসবে F5 সাইন থেটা ফাইভ, ফাইভ। তারপরে F4, F4 এর অ্যাঙ্গেল কার সাথে? F4 এর অ্যাঙ্গেল এক্স এর সাথে। যদি এটাকে ভেঙে ফেলি, তাহলে এক্স এর দিকে আসবে F4 cos থেটা ফোর, যেহেতু নিচের সাথে আছে, নিচের কোয়াড্রেন্টে আছে, সো F4 সাইন থেটা ফোর, F4 cos থেটা ফোর, F4 সাইন থেটা ফোর। আচ্ছা, এটা থেটা থ্রি নাম দিছি, নাম দিছি, নাম দিছি, সমস্যা নেই। F2 কার সাথে অ্যাঙ্গেল আছে? ওয়াই এর সাথে। তাহলে এই দিকে আসবে F2 cos থেটা, কত আছে থ্রি, এক্স এর সাথে কত আসবে? F2 সাইন থেটা। এবার দেখেন, এক্স এর সাথে যেগুলো আছে এফ এক্স, এক্স এর পজিটিভে যেগুলো আছে সেগুলো প্লাস দিয়ে, যেমন এক্স এর পজিটিভে কে কে আছে? F2 আছে, F4 আছে। তাহলে F2 সাইন থেটা টু প্লাস F4 কস থেটা ফোর, সরি কস থেটা ওয়ান, মাইনাস এক্স এর মাইনাসে যা যা আছে F1 কস থেটা ওয়ান মাইনাস F5 সাইন থেটা ফাইভ মাইনাস F3 কস থেটা। ঠিক আছে? ঘটনা কি ঘটছে? এই যে এক্স এর পজিটিভে যা যা আছে এইটা, মাইনাস এক্স এর নেগেটিভে যা যা আছে সেইটা, বুঝছি? এটা হয়ে গেছে আমার এফ এক্স। এফ ওয়াই কত আসবে?
ওয়াই এর পজিটিভে যা যা আছে, ওয়াই এর পজিটিভে কি আছে? F1 সাইন থেটা ওয়ান, বাদ বাকি সব নেগেটিভ আছে, তাহলে মাইনাস F3 সাইন থেটা থ্রি মাইনাস F5 cos theta 5 minus F4 sin theta 4 minus F2 cos theta 3। তো এইখানে কি ঘটনা ঘটছে? এই যে y এর পজিটিভে যা যা আছে মাইনাস y এর নেগেটিভে যে যা আছে, বুঝছি? এখন এফ এক্স আর এফ ওয়াই যখন পেয়ে যাবেন আপনারা, তাহলে এফ কত আসবে? রুট এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, অ্যাঙ্গেল tan আলফা ইকুয়াল টু এফ ওয়াই বাই এফ এক্স। এখন এই আলফা কোন কোয়াড্রেন্টে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন তো এটা, লাখ টাকার প্রশ্ন। যদি এফ ওয়াই পজিটিভ, এফ এক্স পজিটিভ হয়, এফ ওয়াই পজিটিভ, এফ এক্স পজিটিভ, তাহলে এইটা যাবে ফার্স্ট কোয়াড্রেন্টে। এফ ওয়াই পজিটিভ, এফ এক্স নেগেটিভ, তাহলে এটা যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এফ ওয়াই নেগেটিভ, এফ এক্স নেগেটিভ, এটা যাবে থার্ড কোয়াড্রেন্টে। এফ এক্স পজিটিভ, এফ ওয়াই নেগেটিভ, তাহলে যাবে ফোর্থ কোয়াড্রেন্ট। এইটা এইখানে খেয়াল রাখতে হবে যখন আমরা অ্যাঙ্গেল বের করবো, বুঝছে? আচ্ছা, এটা গেল ওয়ে ওয়ান, অ্যাঙ্গেল উইথ এনি অ্যাঙ্গেল, সরি অ্যাঙ্গেল উইথ এনি অ্যাক্সিস। কারণ এটার একটা সমস্যা আছে। দেখেন এফ এক্স এর মধ্যে সাইন কজ, ওয়াই এর মধ্যে সাইন কজ, ভেজাল। সো এরপরে আসবে আমাদের ওয়ে টু। ওয়ে টু, আর ওয়ে টু এর ক্ষেত্রে আমরা কি করব? ওয়ে টুটা আগে আঁকানি, আগে আগের ফিগারটাই আঁকানি, ঠিক আছে? একদম হুবহু আগেরটাই আঁকাচ্ছি। এটা ছিল আমার F1, এটা ছিল F2, এটা ছিল ধরেন F3, এখানে এটা ছিল একটা, ও সরি এটা ছিল F2, এটা ছিল F5। কারণ আপনাদের মনে আছে কিনা দেখেন তো, এটারে বলছিলাম, এটারে বলছিলাম থেটা 1 F1, এইটার নাম দিছিলাম থেটা 2। আচ্ছা, F2, আচ্ছা F2 এখানে থেটা 2 দিছি, এগুলা কোনো ম্যাটার করে না, এগুলা আপনারা এগুলা নিয়ে মাথা ব্যথা করবেন না, ঠিক আছে? বাদ, এখান থেকে থেটা 2 কাটেন, এখানে অন্য কিছু নাম দেওয়া যাচ্ছে। এটা F3, এটা ছিল F4, এটা ছিল F5। তাহলে এইটার ক্ষেত্রে এই অ্যাঙ্গেল বি বাই এক্সিস, তাহলে এটা বলি থেটা 2, এটা বলি থেটা 3, এটারে বলি থেটা 4, এটারে বলি থেটা 4, তারপরে এটারে বলি থেটা 5। একটা কি করছে? ঠিক আছে, এরকমই করছে। আচ্ছা, এরকম ছিল না? এরকমই তো ছিল। ওকে, এবার ওয়ে টুটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ পজিটিভ অর নেগেটিভ এক্স, আইদার পজিটিভ এক্স এর সাথে অর নেগেটিভ এক্স এর সাথে। ওয়াই এর সাথে কোনো অ্যাঙ্গেল খাটবে না। যেমন এই যে থেটা 2, দেখেন ওয়াই এর সাথে অ্যাঙ্গেল না, ওয়াই এর সাথে ধরেন অ্যাঙ্গেল হিসাবে, এক্সাম্পল হিসাবে বললাম যে ওয়াই এর সাথে অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি, তাহলে এক্স এর সাথে আমি অ্যাঙ্গেলটা নিই এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি হিসাব করে নেব, তখন আর এই অ্যাঙ্গেলটা থাকবে না। তখন এই অ্যাঙ্গেলের নাম দিলাম ধরেন নতুন থেটা 2, নিউ থেটা 2। কালার দেওয়া যায় সবুজ, এইটা হয়ে যাবে তখন থেটা 2। এইখানে থেটা 5 ওয়াই অ্যাক্সিস এর সাথে, এখানে থেটা 5 নিব না, 90 মাইনাস, 90 মাইনাস সাদা থেটা 5, তাহলে আমি পেয়ে যাব আমার সবুজ থেটা 5।
সত্তর কত, 90 ডিগ্রি মাইনাস সাদা থেটা 5। বুঝছি। প্রত্যেকটা তাহলে এক্স এক্সিস এর সাথে হয়ে গেছে। এইবার যদি আমি কম্পোনেন্টে ভাগ করতে চাই, এফ F1, F1 cos θ1, তাহলে এই বরাবর কি আসবে, এই বরাবর, এই বরাবর আসবে F1 cos θ1, এই বরাবর আসবে F1 sin θ1। তাহলে এটা হচ্ছে F1 cos θ1, F1 sin θ1। এখন আর F1 নাই। পরে F2 কে যদি ভাঙি, ঠিক আছে, F2 দেখেন, F2 এই বরাবর আসবে এক্স এক্সিস এর কম্পোনেন্ট, এই বরাবর আসবে ওয়াই এক্সিস এর কম্পোনেন্ট। তাহলে এই বরাবর আসবে এক্স এক্সিস এর কম্পোনেন্ট, নিচের বরাবর আসবে ওয়াই এক্সিস এর কম্পোনেন্ট। তাহলে F2 cos θ2, F2 sin θ2। তারপরে F2 এখন নাই। F3, F3 কে যদি ভাঙি, তাহলে এই বরাবর আসবে F3 cos θ3, নিচের দিকে আসবে F3 sin θ3। তাহলে এটা হচ্ছে F3 cos θ3, F3 sin θ3। তাহলে F3ও শেষ। এবার আসেন F4 এ। F4 যদি ভাগ করি, তাহলে এই বরাবর কে আসবে, এই বরাবর আসবে F4 cos θ4, এই নিচের বরাবর আসবে F4 sin θ4। F4 cos θ4, F4 sin θ4। ওকে। পরে F4 এর কাহিনী শেষ, এবার F5। F5 যদি ভাগ করি, তাহলে F5 এই বরাবর আসবে F5 cos θ5, নিচের বরাবর আসবে F5 sin θ5। F5 cos θ5, F5 sin θ5। এইবার আগের মতোই সেম, এফ এক্স কত আসবে। আচ্ছা, তো আমাদের কি ছিল, যে সব কম্পোনেন্ট গুলোকে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে ভাগ করে নিয়েছি। ভাগ করে নেওয়ার পরে কি হবে, এফ এফ এর যে যে কম্পোনেন্ট গুলা এক্স এর পজিটিভ দিকে আছে সেগুলো প্লাস দিয়ে, এবং যেগুলা নেগেটিভ দিকে আছে মাইনাস, এই যে নেগেটিভ দিকে যেগুলো আছে সেগুলো সব যোগ করে যখন মাইনাস করে দেবো, তখন আমি এফ এক্স পেয়ে যাব। পেলাম। এফ এক্স যদি পেয়ে যাই, তাহলে এফ ওয়াই কিভাবে পাবো, সেম ভাবে যা যা ওয়াই এর পজিটিভে আছে সেগুলাকে প্লাস দিয়ে মাইনাস করে, এই যে মাইনাসে যা যা আছে সেগুলোকে যদি মাইনাস করে দিই, তাহলে এফ ওয়াই পেয়ে যাব। আর রেজাল্টেন্ট তো আমরা জানি, রেজাল্টেন্ট কি, এফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার। আর টেন আলফা এফ ওয়াই বাই এফ এক্স কোন কোয়াড্রেন্টে আছে সেটা ডিপেন্ড করবে এই এফ ওয়াই আর এফ এক্স এর হচ্ছে ইয়ার উপর, কি বলে, সাইনের উপর। পজিটিভ পজিটিভ হলে ফার্স্ট কোয়াড্রেন্ট, পজিটিভ নেগেটিভ হলে নেগেটিভ নেগেটিভ হলে সেগুলো আপনার ফিগার আউট করতে হবে। আচ্ছা, এইখানে যে আলফাটা বের হবে সেটা কিন্তু এক্স অ্যাক্সিস এর সাথে, নট পজিটিভ এক্স বা নেগেটিভ এক্স, এটা ডিফাইন করা না, যে কোনো একটা এক্স এর সাথে হইতে পারে। তখন আমরা এভাবে লিখবো যে অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস এত, ধরেন এক্সাম্পল হিসেবে 23.25 আসছে, সো 23.25 উইথ এক্স অ্যাক্সিস ইন থার্ড কোয়াড্রেন্ট আর ইন সেকেন্ড কোয়াড্রেন্ট। বুঝতে পারছি। ওকে। এরপরে আসবে ওয়ে, আরেকটা বলছিলাম ওয়ে টু। এইবার আসবে
ওয়ে থ্রি, ওয়ে থ্রিটা হচ্ছে অ্যাঙ্গেল উইথ অনলি পজিটিভ এক্স। অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স এর সাথেই হইতে হবে, আর কোন এক্স এর সাথে হইলে হবে না। এইটার ক্ষেত্রে কি করব, ওই যে প্রথম ছয়টা স্টেপটা টার্গেটটার মধ্যে, F1, F2, F3, F4, F5, এক একটার অ্যাঙ্গেল। এইটা হচ্ছে θ1 দেয়া, এইটাকে বলা আছে θ2, এটাকে বলা আছে এই অ্যাঙ্গেলকে বলা আছে θ3, এই অ্যাঙ্গেলকে বলা আছে θ4, এই অ্যাঙ্গেলকে বলা আছে θ5। এরকম আলাদা আলাদা অ্যাঙ্গেল দেয়া আছে। আমাদের কাজ, আমরা সব অ্যাঙ্গেলকে এই পজিটিভ এক্স এর সাথে হিসাব করবো, পজিটিভ এক্স এর সাথে হিসাব করবো। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই যে F5 যেটা আছে, এই অ্যাঙ্গেলটা হবে θ5। আচ্ছা থেটা না কি আলফা বলি, আলফা 5। তাহলে আলফা 5 কিভাবে হিসাব করবো, 270 ডিগ্রি প্লাস θ5। তাহলে কিন্তু আলফা 5 চলে আসবে। এই অ্যাঙ্গেলটা আলফা 4। আলফা 4 কিভাবে বের করবো, 270 প্লাস θ4। এই অ্যাঙ্গেলটা কি হবে, আলফা 3। আলফা 3 কিভাবে বের করবো, এই যে এইটা তো θ3 দেয়া আছে, তাহলে 270 - θ3, তাহলে আলফা 3 বের হয়ে যাবে। আলফা 2 180 প্লাস θ2, তাহলে আলফা 2 বের হয়ে যাবে। আলফা 1, এই যে 180 - θ1, তাহলে চলে আসবে alpha 1। আচ্ছা স্যার, এইটার একটা নাম আছে, সেটা হচ্ছে লামিস থিওরেম। এটা সুবিধাটা কি, এরপরে আর আমার কম্পোনেন্ট নিয়ে মাথা ব্যথা করা লাগলো না। আমি এইভাবে অ্যাঙ্গেল গুলো বের করলাম। এইবার এফ এক্স সব যোগ, কোনো মাইনাস টয়নাস কিচ্ছু নাই। মাইনাসের যে কাজ, ডিরেকশনের যে কাজ, কম্পোনেন্টের যে যে কাজ, সবগুলো আপনার অ্যাঙ্গেল ভিতর থেকে, মানে ভিতর থেকে কলকাঠি নেড়ে দিবে। ঠিক আছে। সো এফ এক্স এ কত আসবে, F1 cos θ1 প্লাস F2 cos θ2 প্লাস F3 cos θ3 প্লাস F4 cos θ4 প্লাস F5 cos θ5, F1 প্লাস F2 sin θ2 প্লাস F3 sin θ3 প্লাস F4 sin θ4 প্লাস F5 sin θ5। তাহলে এফ সমান কত, √f(x² + f(y²) tan আলফা সমান Fy/Fx। এফ এর পজিটিভ নেগেটিভ নিয়েও ভাবার দরকার নেই, আলফা যেটা আসবে সেটা হবে পজিটিভ এক্স এর সাথে, অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স। বুঝছি, ভেজাল ক্লিয়ার, সবচেয়ে ইজি। বাট এইটাই সমস্যাটা, কি আমাদের এমন এমন প্রবলেম দেওয়া থাকে যে লামিস থিওরেম করাটাই কঠিন। বাট আপনারা, আমি সাজেস্ট করবো যে কোনো একটা দুটো ওয়ে শিখেন, দুইটা ওয়ে শিখলেই ভালো, ওই পজিটিভ নেগেটিভ, ওয়ে 2 আর ওয়ে 3, ওয়ে 1 শেখার দরকার নেই। আর যদি কেউ এক নামি করতে চান, তো স্যার কি বুঝে, আমি যদিও, আসলে কোশ্চেনের ওপর ডিপেন্ড করে যে আপনার কোনটা অ্যাপ্রোচ ইজি হবে, কোনটার, ইজি তো তিনটাই, তাই না, বাট কোনটার অ্যান্সার তাড়াতাড়ি আসবে। ওকে। আচ্ছা,
এই ছিল আমাদের কুলম্বস ল। কুলম্বস ল শেষ। এরপরে আসবে আমাদের ইলেকট্রিক ফিল্ড। সেটা আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব।